সিলেটে পদযাত্রা শেষে এনসিপির উপর হামলা, অভিযোগে তীর সরকারি দলের বিরুদ্ধে। সরকার পরিবর্তনের 5 মাসে কিছুই বদলায়নি, আগের মতোই চলছে ঘুষ দুর্নীতি, বললেন মির্জা ফখরুল। আমার এই 4-5 মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা আপনার একটু বলা দরকার। আমি দেখছি যে কিছুই বদলায়নি। গ্যাস সংকটে বন্ধ 47 বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন, কৃষক থেকে ভোক্তা 5 হাত ঘুরে চালের দাম দ্বিগুণ, সিপিডির গবেষণা। ঢাকায় নেমেই সার্জিও গড়ের দৌড়ঝাঁপ, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক, কৌশলী সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তায় গুরুত্ব। শাপলা চত্বর মামলায় কারাগারে লতিফ সিদ্দিকী, নতুন আইনে গুমের তদন্ত করবে পুলিশ, বিচার দায়রা আদালতে। এবং সন্ত্রাসী ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড, 4 সহযোগী সহ কারাগারে রিমান্ড শুনানি রোববার। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24-এর সন্ধ্যা 7টার খবরে। আপনারা শুনছিলেন AKS সংবাদ শিরোনাম, আর আপনাদের সঙ্গে পুরো খবর জুড়ে থাকছি আমরা দুজন, আমি নাজিয়া কণা এবং আমি মঞ্জুর আল মতিন। সিলেটের গোলাপগঞ্জে পদযাত্রা শেষে এনসিপি নেতাকর্মীদের উপর হামলা হয়েছে, এতে হতাহতের কোনো খবর মেলেনি। দলটির কেন্দ্রীয় নেতাদের অভিযোগ, সরকারি দলের মদদে তাদের কর্মসূচিতে বারবার হামলা করা হচ্ছে। ফের হামলার শিকার জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাড়ি বহর। এবার সিলেটের গোলাপগঞ্জের কর্মসূচি শেষে কানাইঘাটের পদযাত্রায় যাওয়ার পথে দলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের গাড়ি বহরে হামলা হয়। এই সময় তার সাথে ছিলেন সংসদ সদস্য মাহমুদা মিতু। এরপর সেখান থেকে সবাই জড়ো হন সিলেট সার্কিট হাউসে। দলের কেন্দ্রীয় নেতাদের অভিযোগ, সরকারি দলের মদদেই তাদের পদযাত্রায় একের পর এক হামলা হচ্ছে। বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা রড নিয়ে এসেছে, দা নিয়ে এসেছে, তারা গাড়িটাতে কিভাবে হামলা করছিল, এবং ওই গাড়িতে আমাদের নারী এমপি ডাক্তার মাহমুদা মিতু তিনিও ছিলেন। আজকে 2 দিন ধরে তাদের সেন্ট্রালি কোনো ধরনের কোনো আওয়াজ নাই, তারা কাউকে বহিষ্কার করে নাই, কাউকে শাস্তির আওতায় আনে নাই, বরং তারা পুলিশকে নির্দেশনা দিয়েছে তোমরা চুপ থাকবে। এর আগে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্র শক্তির অনুষ্ঠানে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, অতীতে খালেদা জিয়ার গাড়ি বহরে যেভাবে হামলা হয়েছে, একই কায়দায় তাদের বহরেও হামলা হচ্ছে। সংস্কার চাচ্ছে না সরকার, কোনো ধরনের গণতান্ত্রিক পরিবর্তন করতে দিবে না, এবং কোনো রাজনৈতিক শক্তি নতুন করে উত্থান ঘটুক সেটাও চাচ্ছে না। একইভাবে পুরনো কায়দা বিরোধী দলকে আক্রমণ করা হচ্ছে, হামলা করা হচ্ছে। খালেদা জিয়ার গাড়ি বহরে যেভাবে সন্ত্রাসীরা হামলা করেছিল, একই কায়দায় কিন্তু তারা এখন আমাদের গাড়ি বহরে হামলা করছে। আমাকে তো হামলা করা হয়, তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে আমি কথা বলি নাকি, এই জন্য আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে, আমরা সেই মাত্রাটা দেখব। এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটের 5 উপজেলায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে চোখ হারানো আলিফকে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে দেখতে যান এনসিপি নেতারা। পরে দলটির নেতারা বলেন, সরকার রাজনৈতিকভাবে বিরোধী মত মোকাবেলা না করে ফ্যাসিবাদের পথ বেছে নিয়েছে। এ সময় 3 দফা দাবিও জানান তারা। যে সরকার রাজনৈতিকভাবে এনসিপি বা বিরোধী দলকে মোকাবিলা না করে সে ফ্যাসিবাদের যেই কায়দা ছিল বিরোধী দলকে মোকাবেলা করার, কণ্ঠস্বরকে দমিয়ে রাখার, সেই কায়দা সেই পথেই তারা হাঁটছে। তাদের হামলাতেই তারাই রড দিয়ে আঘাত করে আলিফ চৌধুরীর এই চোখের ক্ষতি করেছেন এবং আলিফ চৌধুরীকে এক চোখে অন্ধ করেছেন। এই কারণে আমরা সরকারের কাছে এই দাবিটা উপস্থাপন করছি। হামলা চালিয়ে এনসিপিকে দমানো যাবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। তানিম রহমান, চ্যানেল 24। সরকার পরিবর্তনের 5 মাসে বদলায়নি কিছুই, তারেক রহমান ছাড়া কারো মধ্যেই পরিবর্তনের মানসিকতা নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ঘুষখোররা আগের মতোই ঘুষ খাচ্ছে, ভোল পাল্টে সবাই হয়ে গেছে জুলাই যোদ্ধা, যাদের বেশিরভাগই বিভিন্ন অপকর্মে লিপ্ত।
শব্দটা কিন্তু পজিটিভলি আমি বলছি। জুলাই গণ অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আসে নতুন সরকার। ফেব্রুয়ারির পর পেরিয়েছে বিএনপি সরকারের 5 মাস। এই সময়ে কতটুকু পরিবর্তন এলো দেশে? রাজধানীর ডিএপি অডিটোরিয়ামে জুলাই শহীদ দিবসের আলোচনায় উঠে আসে পরিবর্তনের নানা প্রসঙ্গ। বাংলাদেশ আমাদের শহীদরা দেখেছে। অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেছে অনেকে। জুলাই নিয়ে যাতে কেউ ব্যবসা করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আজ আমরা জুলাই এই শহীদকে স্মরণ করার সময় আমাদেরকে খুব স্পষ্টভাবে বুঝতে হবে, স্বাধীনতা যুদ্ধের পরে যুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করার বদলে যারা যুদ্ধের প্রকল্পকে ব্যবসার প্রকল্প হিসাবে ব্যবহার করেছিলেন, আমরা জুলাইকে নিয়ে যেন তেমনি কোনো একটি লাভজনক প্রকল্পের কোনো উদ্যোক্তাকে দেখতে না পাই। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সরকারের 5 মাসে কিছুই বদলায়নি। সবার মধ্যে পরিবর্তনের মানসিকতা থাকলে জুলাই সফল হবে বলে মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কথাগুলো বলছি অনেক কষ্টে। আমার এই 4-5 মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা আপনার একটু বড় দরকার আমার। আমি দেখছি যে কিছুই বদলায়নি। একইভাবে আপনার যারা ঘুষ খেত তারা ঘুষ খাওয়ার ফন্দি বিক্রি করছে, একইভাবে যারা আটকে দিত ভালো একটা কাজকে আটকে দিচ্ছে, একইভাবে ওই যে আমি বললাম যে আপনার ভোল পাল্টাচ্ছে, পাল্টে দিয়ে চলে আসছে। এখন আপনার দেহে বিকাম হরিয়ার দেন দ্য পোপ। ওরাই এখন অনেক বেশি আপনার জুলাই যোদ্ধা হয়ে গেছে। গণ অভ্যুত্থানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। এটা একটা দেশের, একটা জাতির ক্ষত। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়নের দাবি থেকে সরে আসতে জামায়াতকে লোভ ও ভয় দেখানো হয়েছিল, এমন দাবি করে দলটির আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, তারা কোনো অপশক্তির কাছে নতি স্বীকার করেননি। গণভোটের রায় নিয়ে কোনো আপোষ করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। রাজধানীর কাকরাইলে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সাথে জামাতের মতবিনিময়, যেখানে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা তুলে ধরেন তাদের সন্তানদের চোখে নতুন বাংলাদেশের স্বপ্ন। অভিযোগ করেন বর্তমান বাস্তবতায় তাদের স্বপ্নভঙ্গ হয়েছে। সেই সাথে আহ্বান জানান আন্দোলনে অংশ নেওয়াদের যেন সম্মানহানি না হয়। সুন্দর একটা বাংলাদেশ এবং সুন্দর ন্যায় বিচার যেখানে প্রতিষ্ঠা পায়, সেরকম একটা সুন্দর বাংলাদেশ আমরা মাননীয় সরকারের প্রধান হিসেবে আপনার কাছ থেকে আশা করব। প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে এখনো ফেসেস রয়ে গেছে, তাদেরকে চিহ্নিত করুন, আপনারা তাদেরকে আইনের আওতায় আনুন। এ সময় সংসদে না হলেও রাজপথে দাবি আদায় হুঁশিয়ারি দেন জামাতের শীর্ষ নেতারা। সেই সাথে জুলাইকে মুছে দেওয়ার ষড়যন্ত্র রুখে দেওয়ার কথাও বলেন তারা। পাশাপাশি সংস্কার প্রশ্নে কোনো আপোষ না করার বার্তাও দেন। যে জমিনে রক্ত পড়েছে, যারা আহত হয়েছে, চোখের আলো হারিয়ে এখানে কালো চশমা নিয়ে জাতিকে আলো বিতরণ করেছেন, আপনাদের সংগ্রাম আমরা বৃথা যেতে দেব না ইনশাআল্লাহ। যারা জুলাইকে মুছতে চায় তাদেরকে ইতিহাস থেকে মুছে দিতে হবে। প্রধান অতিথির বক্তব্যে সংসদের বিরোধী দলীয় নেতা দাবি করেন অসৎ ব্যক্তিদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হচ্ছে। প্রত্যাশা করেন বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখা শহীদদের হত্যার বিচারের। বলেন প্রতারণার রাজনীতি সমর্থন করে না জামাত। সব জায়গায় এখন একদম নির্লজ্জ দলীয়করণ চলতেছে। বাছাই করে করে অসৎ দুর্নীতিপরায়ণ লোকদেরকে প্রধান জায়গায় প্রদান করা হচ্ছে, যেন একটা দুর্নীতির স্বর্গরাজ্য কায়েম করা যায়। সংস্কার প্রশ্নে সরে আসতে বিরোধী দলকে লোভ ও ভয়ভীতি দেখানো হলেও গণভোটের গণরায় বাস্তবায়নে পিছপা হয়নি বলেও জানান জামাত আমির। কি জবাব দিব জুলাই যোদ্ধাদের কাছে? রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। গ্যাস সংকটে বাধাগ্রস্ত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, যার ফলে লোডশেডিং বেড়ে দাঁড়িয়েছে প্রায় 1700 মেগাওয়াটে। গ্যাসের যোগান না থাকায় 47টি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ। গ্যাস সংকটের দ্রুত সমাধান না হলে লোডশেডিং আরও বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। তুলনামূলক কম খরচে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস, কিন্তু সরবরাহ ব্যবস্থায় বিপর্যয় নেমে আসায় গ্যাস ভিত্তিক 71টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে উৎপাদন বন্ধ হয়ে আছে 47টির। আর যে 24টি চালু আছে সেখানেও মিলছে চাহিদার মাত্র 27%।
এসব কেন্দ্রে দৈনিক 12,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও বর্তমানে মিলছে মাত্র 4,000 মেগাওয়াট, যার প্রভাবে বিভিন্ন এলাকায় তীব্র হচ্ছে লোডশেডিং। গত বছর লোডশেডিং 300 থেকে 400 মেগাওয়াট হয়েছে ঠিক একই সময়, এবং যেহেতু এক্স্যাক্টলি এই সময় গ্যাসের এই পরিমাণ এখন যে পরিমাণ সমস্যা হয়েছে এটা হয়নি, সে কারণে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে আমরা আউটপুট আরো বেশি পেয়েছি, কখনো কখনো 6,000 মেগাওয়াটও পেয়েছি, যেটা এখন আমরা 4,000 মেগাওয়াট বা এর কমও পাচ্ছি। কিন্তু যদি চাহিদা এই 17,000 মতো মেগাওয়াটের মতো থাকে তাহলে এটা 1,500 মেগাওয়াট থেকে 2,000 মেগাওয়াট লোডশেডিং হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। বিপর্যয় ঠেকাতে গ্যাস সংকটের কারণে বিকল্প হিসেবে তেল কয়লার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে যেতে হচ্ছে সরকারকে। এতে গুনতে হচ্ছে বাড়তি খরচ। যেহেতু কয়লার কন্ট্রিবিউশন বাড়ছে এবং কয়লার বিদ্যুতের খরচ তুলনামূলক বেশি, সে কারণে এখানে আপনার গড় উৎপাদন খরচ বাড়বে। আরেকটি জায়গা হচ্ছে যে কখনো কখনো হয়তো তেলের ব্যবহারও বাড়াতে হবে, এবং তেল তো অত্যন্ত এক্সপেন্সিভ, সেক্ষেত্রে সেটারও উৎপাদন খরচে একটা কন্ট্রিবিউশন থাকবে। জ্বালানি সংকট মোকাবেলায় নিজস্ব গ্যাস উৎপাদন বাড়ানোর উপর জোর দেন বিশেষজ্ঞরা। এলএনজি আমাদের জন্য নির্ভরযোগ্য জ্বালানি নয়। এইটা যদি আমরা মাথায় রেখে আমরা জ্বালানি মিক্স, জ্বালানি সরবরাহ কৌশল নির্ধারণ করি, তাহলে আমরা এই অবস্থা মোকাবেলা করতে পারি। দেশের মোট উৎপাদিত ও আমদানিকৃত গ্যাসের 37% বর্তমানে বিদ্যুৎ খাতে ব্যবহৃত হচ্ছে। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা। কৃষক থেকে ভোক্তা পর্যায়ে 5 হাত ঘুরে চালের দাম দ্বিগুণ হয়ে যাচ্ছে, এমন তথ্য উঠে এসেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণায়। একইভাবে মসুর ডাল, পেঁয়াজ, মরিচ, আলু, ডিম এমন সব নিত্যপণ্যের দাম বেড়েছে 116% পর্যন্ত। কখনো বৈরী আবহাওয়া, কখনো সরবরাহ সংকট, আবার কখনো কাঁচামালের প্রাপ্যতার অজুহাত, যে কোনো কারণেই বাজারে বেড়েই চলেছে পণ্যের দাম। সরকারের উৎস কর কমানোর কার্যক্রমও কোনো প্রভাব ফেলতে পারেনি বাজারে। নানা সময় নানা কথায় বাজার সামাল দেওয়ার কথা সরকারের কাছ থেকে বলা হলেও আদতে তা কোনো কাজে আসছে না। রয়েছে পরিকল্পনার অভাব, সাথে যুক্ত বাজারে অব্যবস্থাপনা, তাই পণ্যের দাম আসছে না নিয়ন্ত্রণে, বাড়ছে মূল্যস্ফীতি। তার মানে আমাদের এখানে ইনফ্লেশন পারসিস্টেন্টলি হাই থাকার একটা বড় কারণ হলো আমাদের লজিস্টিক কস্ট হাই। আমাদের এখানে তো সমস্যা অনেক, মার্কেট অ্যাসিমেট্রিজ আছে, এখানে একটা ইনফরমেশন শেয়ারিং এর একটা আপডেটেড স্ট্রাকচার নাই, এই মেকানিজমটা নাই। অবশ্য ভোক্তার কাছে বেশ কয়েক হাত ঘুরে আসে যে কোনো পণ্য, তাই প্রতি স্তরে বাড়ে পণ্যের দাম। কাঁচা পণ্যের দাম 60 থেকে 110% বেড়ে যাওয়ার কথা জানায় গবেষণা সংস্থা সিপিডি। নিম্ন আয়ের জনগণ কি ধরনের পণ্য ভোগ করে থাকে সেটা একটা এগুলো বিষয়, এবং তার পাশাপাশি যে বিভিন্ন পর্যায়ে যে দামের যে এই যে পরিবর্তনটা এবং দামটা কিভাবে হয়, এগুলোর যে বিভিন্ন নিটিগ্রিটি বিভিন্ন মাঠ পর্যায়ে আছে তথ্য পাওয়ার ক্ষেত্রে, সেগুলাকেও কিন্তু আবারও যাচাই বাছাই করা হবে। পণ্যের দাম নিয়ন্ত্রণে উৎপাদক পর্যায়ে সরকারি বিভিন্ন প্রকল্পের সঠিক ব্যবহার ও পরিকল্পনায় স্বচ্ছতার কথা তুলে ধরেন বক্তারা। রাইস এবং গমের প্রাইস বা আটার প্রাইস, এটাতে কিন্তু ফুড মিনিস্ট্রি ইন্টারভেনশন করতো এবং এটা মনিটরিং করতো, ভূমিকা অনেক ছোট হয়ে গেছে। এটা আমার মনে হয় দেখা দরকার, রিভিজিট করা দরকার। খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পণ্যের হাত বদল কমানো, গুদাম ও মূল্যের স্বচ্ছতা নিশ্চিতে পরামর্শ দেওয়া হয়। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে দুপুরে 3 দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছান মার্কিন বিশেষ এই দূত। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসন। পরে সামাজিক মাধ্যমে তিনি প্রত্যাশা জানান সফরের বাকি 2 দিনের বৈঠক ফলপ্রসূ হবে। শুক্রবার তার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের কথা, আর শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে বৈঠক হবে। দর্শক, এ বিষয়ে আরও তথ্য জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মোর্শেদ হাসিব।
আসিফ, বৈঠক শুরু হয়েছে কিনা এবং বৈঠকে বিস্তারিত আসলে কি কি বিষয়ে আলোচনা হতে পারে সেটা জানা গেছে কিনা? জি, বৈঠকটি হচ্ছে আসলে রাষ্ট্রপতি ভবন পদ্মা রমনা থানার ঠিক অপোজিটে। সেটি কিছুক্ষণ আগে আপনাদেরকে জানিয়েছিলাম। তো বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে তার আগে একটি জিনিস বলে রাখি যে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর উনি ঢাকা পৌঁছে যে প্রথম টুইটটি করেছে এক্স হ্যান্ডেলে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে যে তিনি বাংলাদেশে আসতে পেরে আনন্দিত এবং তার বন্ধু বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসনের সাথে দেখা করতে পেরেও সেই আনন্দিত এবং আগামী 2 দিন সফরটা ফলপ্রসূ হবে বলে তিনি প্রত্যাশা করছেন। অর্থাৎ প্রথম থেকেই কিন্তু তার একটা ইতিবাচক দিক রয়েছে। তো বৈঠকে স্বাভাবিকভাবেই খুব সম্প্রতি বাংলাদেশ যুক্তরাষ্ট্রের যে মাঝে বাণিজ্যিক চুক্তি, সেই চুক্তির সাথে যে প্লেন কেনাবেচার যে বিষয়টি আসছে, তেল কেনাবেচার যে বিষয়টি আসছে, একসঙ্গে গম সহ নানা পণ্য আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিনছি, সেই বিষয়টি নিয়ে আলোচনা আসবে। আঞ্চলিক সহযোগিতার বিষয় আসবে। আপনি জানেন যে তিনি দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত, ফলে তিনি নিরাপত্তা, যোগাযোগ, অর্থনৈতিক সহযোগিতা এই বিষয়গুলোতে আরও জোরদার করবার জন্য একটি আলোচনা করার আগ্রহ প্রকাশ করেছেন বলে আমরা শুনতে পেরেছি। এই বৈঠকটি আনুমানিক শুরু হয়েছে 6:40 কিছু পরে, যদি বলি যে 45-এর দিকে কিংবা 50-এর দিকে, এবং বৈঠকটি এখনো চলছে, বৈঠকটি শেষ পর্যায়ে রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছিলাম এর আগে যে এই বৈঠক শেষে একটি নৈশভোজের আয়োজন রয়েছে। সাধারণত এই ধরনের বিশেষ অতিথি আসলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নৈশভোজের আয়োজন করে, তবে সম্ভবত আয়োজনটি কোনো একটা কারণে হচ্ছে না কিংবা স্থগিত হয়ে গেছে। ফলে পররাষ্ট্রমন্ত্রী পরে অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীর সাথে যে সৌজন্য সাক্ষাৎ কিংবা সাধারণত নৈশভোজের পাশাপাশি বসে যে খাবার টেবিলে যে আলোচনাগুলো হওয়ার কথা ছিল সেইগুলো হচ্ছে না বলে আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত সংবাদ সম্মেলনে কোনো কথা শুনতে জানিনি আমরা। যদি সেটি হয়, কোনো ব্রিফিং হয়, ডেফিনেটলি আপনাদেরকে বৈঠক নিয়ে আরও বিস্তারিত জানাবো। আমরা অপেক্ষা করছি রাষ্ট্রপতি ভবন পদ্মার সামনে। হাসিব, অনেক ধন্যবাদ আপনাকে। মোর্শেদ হাসিব আমাদের সাথে যোগ দিয়েছিলেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে। কয়েক মাস ধরেই চেষ্টা চলছিল শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে ধরার, কিন্তু বারবার স্থান পাল্টাবার কারণে তা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ধরা পড়ে যশোরে। চট্টগ্রামে আনার পর পুলিশ জানায় বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সাথে দেখা করতেই ভারতে পালাচ্ছিল ইমন। তার কাছে মিলেছে দেশটির আধার কার্ড। 4 সহযোগী সহ ইমনকে পাঠানো হয়েছে কারাগারে। 2024 সালের 5 আগস্টের পর থেকে গেল 2 বছরে একের পর এক হত্যা, চাঁদাবাজি সহ নানা অপরাধ করে চট্টগ্রামের জেলা ও মহানগরে ত্রাস সৃষ্টি করে আলোচনায় মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন। যশোরে গ্রেপ্তার পর সহযোগী সহ বৃহস্পতিবার তাকে আনা হয় চট্টগ্রামে। দীর্ঘদিন ধরে চেষ্টা হলেও ঘন ঘন স্থান পরিবর্তন ও আত্মগোপনের কারণে তাকে ধরতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে গেল 13 জুন রাউজানে পাহাড়তলী এলাকায় আলোচিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় ধামা ইলিয়াসকে গ্রেপ্তারের পর মূলত তার পুরো নেটওয়ার্কের খোঁজ পায় পুলিশ। তারই সূত্র ধরে শীর্ষ এই সন্ত্রাসীকে গ্রেপ্তারে সফল হয় তারা। এইসব ঘটনার প্রেক্ষিতে আমরা কিন্তু তার কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু লিড পাই। এই লিড পাওয়ার পরপরই আমরা কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের এই জেলা পুলিশ চট্টগ্রামের কয়েকটা টিমকে আমরা ভাগ করে দিই। ভাগ করে এক একটা টিম এক এক দিকে আমরা পাঠাই, এবং গতকাল এটা কিন্তু একদিনের কাজ না, এটা কিন্তু হুট করে হয় নাই। চট্টগ্রাম যশোরে যাওয়ার আগেও প্রতিমধ্যে কয়েকটি স্থানে তাকে গ্রেপ্তারে বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হয়, কিন্তু বারবারই গাড়ি পরিবর্তন সহ নানা কারণে ফসকে যায়। তবে সবশেষ আটকে যায় পুলিশের জালে। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে পুলিশের দাবি, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সাথে আলোচনা করে যশোর হয়ে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা ছিল ইমনের। তার কাছে ভারতীয় আধার কার্ডও থাকার প্রমাণ পায় পুলিশ। পর্যায়ে বুঝে গিয়েছিল যে এখানে থাকা তার জন্য নিরাপদ না। তখন কিন্তু ওই যে সাজ্জাদের পরামর্শক্রমেই এবং সকল, বিশেষ করে তার তো ইন্ডিয়াতে সে যাবে, এখান থেকে ওখানে পার করবে, এটা কিন্তু অবৈধভাবেই যাবে। এবং 6টার সময় ওখানে পৌঁছার কথা ছিল জেগরগাছাতে, পৌঁছে ওই পাশে কে পার করবে এবং ভারতে কে রিসিভ করবে, এটা কিন্তু সব ঠিক করা ছিল। ইভেন ওই পাশে আধার কার্ড একটা বলে ইন্ডিয়াতে আছে, ওই আধার কার্ডও তার কাছে আমরা পেয়েছি, যেটাতে সে ইউজ করার কথা ওইখানে গিয়ে। পুলিশ জানায় তাকে গ্রেপ্তারের পর নোয়াখালীতে আরেক শীর্ষ সন্ত্রাসী রায়হানের অবস্থান নিশ্চিত হয় পুলিশ। সেখানে অভিযান চালালেও 2 তলা থেকে ডোবায় লাফ দিয়ে পালিয়ে যায় রায়হান। পুলিশের দাবি, ইমনের দেয়া তথ্য মতে ফটিকছড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও 2টি দেশীয় এলজি উদ্ধার করা হয়। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, সিলেটের পথসভায় বক্তব্য রাখছেন এনসিপির নেতারা। আমরা সরাসরি যাচ্ছি সেখানে।
শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের এই উপমহাদেশের বিখ্যাত আলেম আল্লামা মুশাহিদ বায়মপুরী, যার হাত ধরে আমাদের এই উপমহাদেশে, আমাদের এই অঞ্চলে আমাদের অসংখ্য মানুষ দ্বীনের দাওয়াত গ্রহণ করে দ্বীনের খেদমতের জন্য, উম্মার খেদমতের জন্য কাজ করেছেন। আমরা আজকে আমাদের এই মঞ্চ থেকে শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করতে চাই। এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক